স্যার আচ্ছা, আজকে পড়াবো প্রেসিপিটেশন। ঠিক আছে, চ্যাপ্টার 2 পড়াবো আজকে। চ্যাপ্টার ওকে, দেখা যাচ্ছে প্রেসিপিটেশন। একটু হোল্ড করো তো, একটু হোল্ড করো। The term precipitation denotes all form of water that reach the earth from the atmosphere. এটা আমি আগের ক্লাসে বলছিলাম যে ভূপৃষ্ঠ থেকে পৃথিবীতে যেসব ফর্মে পানি আসে এইসব ফর্মগুলোকে বলা হয় প্রেসিপিটেশন। বিভিন্ন ফর্মে আসে, রেইনফল, স্নোফল, হেইল ইত্যাদি ইত্যাদি। দেখো, ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে ফর্ম অফ প্রেসিপিটেশন। প্রথমে আসছে হচ্ছে কি রেইন। এখানে রেইনের যদি সংজ্ঞা দিই তাহলে সেটা হচ্ছে যে সাইজ 0.5 থেকে 6 মিলিমিটার যেগুলো থাকবে ওয়াটার ড্রপের সাইজ। ওয়াটার ড্রপের সাইজ 0.5 থেকে 6 মিলিমিটার পর্যন্ত যেসব ওয়াটার ড্রপের সাইজ থাকবে ওই সাইজটাকে বলা হবে রেইন। এটা কিন্তু প্রেসিপিটেশনের একটা ফর্ম, এটাকে বলা হবে রেইন। তো রেইন হচ্ছে 3 প্রকারের হয়। ইন দ্য বেসিস অফ ইন্টেন্সিটি, সাইজ না, কিন্তু সাইজ আমি বলে দিলাম 0.5 থেকে 6 মিলিমিটারের মধ্যে হলে সেটা হচ্ছে তোমার রেইন। এন্ড রেইন হচ্ছে 3 ধরনের হয়, লাইট রেইন, মডারেট রেইন আর হচ্ছে হেভি রেইন। যেগুলো এটা ইন দ্য বেসিস অফ ইন্টেন্সিটি মাইন্ড ইট, এটা কিন্তু সাইজের জন্য না, ইন্টেন্সিটির জন্য। 2.5 মিলিমিটার পার আওয়ারের কম যেগুলো হয় সেটা হচ্ছে লাইট রেইন। 2.5 থেকে 7.5 পর্যন্ত যেটা হয় সেটা হচ্ছে মডারেট। আর 7.5 এর বেশি যেটা হয় পার মিলি 7.5 মিলিমিটার পার আওয়ার এর বেশি যেসব যে বেশি ইয়েটা হয়, প্রেসিপিটেশনটা হয়, সেটাকে বলা হয় হেভি রেইন। তাহলে রেইন হচ্ছে 3 প্রকার, লাইট, মডারেট আর হেভি রেইন। আচ্ছা, রেইনের পর আসে স্নো। স্নোটা হচ্ছে তুষারপাত। তোমরা জানো স্নোটা হচ্ছে তুষারপাত। দেখো, snow is another important form of precipitation. Snow consists of ice crystal which usually combine of flakes where fresh intensity varying from initial density varying from 0.06 to 0.15 gram per whole centimeter. দেখো, আমি রেইনের ক্ষেত্রে দুইটা জিনিস দেখাইছি, দুইটা জিনিসের কথা বললাম। এক হচ্ছে ইন দ্য বেসিস অফ ড্রপলেটের সাইজ 0.5 থেকে 6 মিলিমিটার পর্যন্ত ওয়াটার ড্রপের সাইজের 0.5 থেকে 6 এর মধ্যে থাকলে সেটাকে বলা হয় রেইন। কিন্তু রেইনের আবার প্রকারভেদ করতেছি আমি ইন্টেন্সিটি দিয়ে, 2.5 থেকে 7.5, 7.5 থেকে বেশি। এখন আবার স্নোতে আসছি, স্নোতে এসে আমি এবার বলতেছি ডেনসিটি দিয়ে। এগুলো কিন্তু একটু মনে রাখবো, স্নোটা হচ্ছে ডেনসিটি দিয়ে, ভেরিং ফ্রম 0.06 টু 0.15 গ্রাম পার ঘন সেন্টিমিটার। তারপরে আসো ড্রিজেল। ড্রিজেলটা হচ্ছে 0.5 মিলিমিটারের থেকে কম, ড্রপলেটের সাইজ 0.5 মিলিমিটারের থেকে কম যেগুলা এবং ইন্টেন্সিটি 1 মিলিমিটার পার আওয়ারের কম যেগুলা সেটা হচ্ছে ড্রিজেল। ড্রিজেল হচ্ছে ওই যে মানে ঝিরঝিরি বৃষ্টি, যেটা ড্রিজেল। আবারও বলি, যেটা ড্রপলেটের সাইজ 0.5 মিলিমিটারের থেকে কম এবং ইন্টেন্সিটি 1 মিলিমিটার পার আওয়ারের থেকে কম, সেটা হচ্ছে ড্রিজেল। এবার আসে গ্লেজ। এই গ্লেজটা হচ্ছে ধরো বৃষ্টি হয়ে যাওয়ার পরে ভূপৃষ্ঠের উষ্ণতা বেশি, তাপমাত্রা বেশি, কিন্তু বৃষ্টি যখন হয়, যখন এটা আস্তে আস্তে ভূপৃষ্ঠের সংস্পর্শে আসে, মানে আমাদের পৃথিবীর সংস্পর্শে আসে,
এবং পৃথিবীর ওই জায়গার তাপমাত্রা যদি খুব কম থাকে, তখন এই বৃষ্টির ফোঁটাগুলো বরফে পরিণত হয়। বৃষ্টির ফোঁটাগুলো একদম গ্রাউন্ডে আসার পরে বরফে পরিণত হয়, ফ্রিজি হয়ে যায়। এই জিনিসটাকে বলা হয় গ্লেজ। এই জিনিসটাকে বলা হয় গ্লেজ বা ফ্রিজিং রেইন। মানে বৃষ্টি হয় ঠিকই, হয় উপরে উষ্ণ থাকে বলে বৃষ্টি পানি থাকে, যখন গ্রাউন্ডের সংস্পর্শে আসে তখন গ্রাউন্ডের তাপমাত্রা কম বলে এটা হচ্ছে ফ্রিজি হয়ে যায়, বরফ হয়ে যায়, এটাকে বলা হয় গ্লেজ। আর স্লিট শব্দের অর্থ হচ্ছে শিলা, শিলার সাথে আমরা সবাই পরিচিত। এই বৃষ্টিপাতের সাথে সাথে কিছু বরফের টুকরো আমাদের মাঝে বৃষ্টিপাতের সাথে আসে, এটাকে বলা হয় স্লিট বা ড্রপলেট অফ স্নো। ঠিক আছে, তারপর হচ্ছে হেল। হেল হচ্ছে হেল জিনিসটা হচ্ছে ইটস এ সরি পার্টিসিপেশন ফ্রম দা ইরেগুলার লাম্প অফ আইস সাইজ মোট। আচ্ছা, এটা হচ্ছে একটা ধরনের শিলাই, কিন্তু ড্রপলেটের সাইজটা 8 মিলিমিটারের থেকে বেশি। এটাও এক ধরনের শিলা, কিন্তু ড্রপলেটের সাইজটা 8 মিলিমিটারের থেকে বেশি, এটাকে বলা হয় হেল। ড্রপলেটের সাইজটা 8 মিলিমিটার থেকে বেশি হলে এটাকে বলা হয় হেল। ওকে, তাহলে আমরা প্রেসিপিটেশনের ফর্ম দেখলাম, প্রেসিপিটেশন কি দেখলাম। এখন আমি তোমাদের অন্য একটা স্লাইড দেখাবো, এই জিনিসটা একটু দরকার মাঝে মধ্যে আসে। সেটা হচ্ছে এই টাইপস অফ প্রেসিপিটেশন, ফর্ম না কিন্তু, টাইপস অফ প্রেসিপিটেশন। সাইক্লোনিক প্রেসিপিটেশন, কনভেক্টিভ প্রেসিপিটেশন আর অরোগ্রাফিক প্রেসিপিটেশন। মানে বৃষ্টিপাতের প্রকারভেদ, প্রেসিপিটেশনের প্রকারভেদ। ওটা কিন্তু প্রেসিপিটেশনের ফর্ম ছিল। কথা শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার। এটা হচ্ছে টাইপস অফ প্রেসিপিটেশন। দেখো, সাইক্লোনিক, কনভেক্টিভ, অরোগ্রাফিক। সাইক্লোনিক কি? দুই প্রকারের, ফ্রন্টাল, নন ফ্রন্টাল। ফ্রন্টাল কয় প্রকার? 3 প্রকার: ওয়ার্ম ফ্রন্টাল, কোল্ড ফ্রন্টাল, অক্লুডেড ফ্রন্টাল। ঠিক আছে, এগুলো কিন্তু টাইপ গুলো কিন্তু খুব ভালোভাবে মনে রাখবা। সাইক্লোনিক, কনভেক্টিভ, অরোগ্রাফিক, ফ্রন্টাল, নন ফ্রন্টাল। ফ্রন্টালের মধ্যে আবার 3 প্রকার: ওয়ার্ম, কোল্ড, অকুলেট। ঠিক আছে, সাইক্লোনিকটা কি দেন? ইটস রেজাল্ট ফ্রম দা লিফটিং অফ moist air converging into a low pressure area. Lifting of moist air converging into a low pressure area. এটা হচ্ছে সাইক্লোনিক। মানে ধরো যে এখানে মানে বাতাসের চাপ কম থাকে, বাতাসের চাপ যে জায়গাটায় কম থাকে সেই জায়গার বাতাসটা কি করে, ময়েশ্চার নিয়ে দ্রুত উপরের দিকে উঠে যায়, লিফটিং, দ্রুত উপরের দিকে উঠে যায়। এই জন্য যে বৃষ্টিপাতটা হয় সেটা হচ্ছে সাইক্লোনিক বৃষ্টিপাত। আরেকটা হচ্ছে বা সাইক্লোনিক প্রেসিপিটেশন, বৃষ্টিপাত না বলে প্রেসিপিটেশন। ফ্রন্টাল, দ্য বাউন্ডারি লাইন বিটুইন। আচ্ছা, ফ্রন্টালের আগে, ফ্রন্টালে যাওয়ার আগে ফ্রন্টাল ফেজটা কি আমরা একটু দেখে নিই। ফ্রন্টাল ফেজটা হচ্ছে বায়ুমণ্ডলে ওয়ার্ম এয়ার আর কোল্ড এয়ারের মাঝখানে যে লেয়ারটা থাকে বা মাঝখানে যে সারফেসটা থাকে এটাকে বলা হয় ফ্রন্টাল ফেজ। ফ্রন্টাল ফেজটা কি? যে বায়ুমণ্ডলে গরম উষ্ণ বাতাস এবং ঠান্ডা বাতাসের মাঝখানে যে সারফেসটা থাকে সেটাকে বলা হয় ফ্রন্টাল সারফেস। ঠিক আছে, তো ফ্রন্টালের মধ্যে 3 প্রকার ছিল: ওয়ার্ম ফ্রন্টাল প্রেসিপিটেশন, কোল্ড ফ্রন্টাল প্রেসিপিটেশন, আর একটা ছিল অকুলেটেড ফ্রন্টাল প্রেসিপিটেশন। দেখো, ওয়ার্ম ফ্রন্টাল প্রেসিপিটেশনটা কি? সেটা হচ্ছে যখন বাতাসটা হচ্ছে ওয়ার্ম এয়ার থেকে কোল্ড এয়ারের দিকে ধাবিত হয়, সেটা হচ্ছে ওয়ার্ম ফ্রন্টাল। মানে হচ্ছে এই ফ্রন্টটাকে ক্রস করে ওয়ার্ম থেকে কোল্ড এর দিকে, সেটা হচ্ছে ওয়ার্ম ফ্রন্টাল প্রেসিপিটেশন। আরেকটা যেটা কোল্ড থেকে ওয়ার্মের দিকে যায় সেটা হচ্ছে কোল্ড ফ্রন্টাল প্রেসিপিটেশন। অকুলেটেডটা হচ্ছে যে দুইটার ফ্রন্টালটা থাকে, ফ্রন্টাল সারফেসটা ঠিকই থাকে, কিন্তু কোল্ড এয়ার এক পাশ থেকে আরেক দিকে মুভ করে, ওয়ার্ম এয়ারটাও আরেক পাশ থেকে আরেক দিকে মুভ করে। এই কারণে যে বৃষ্টিপাত গুলো হয় সেটা হচ্ছে অকুলেটেড অকুলেটেড ফ্রন্টাল প্রেসিপিটেশন। ঠিক আছে, এবার আসলে নন ফ্রন্টাল প্রেসিপিটেশন। অকুলেটেড, এটা বুঝি না। অকুলেটেডটা হচ্ছে মাঝখানে যে ফ্রন্টাল সারফেসটা আছে, এই ফ্রন্টাল সারফেসটাকে কেউ মানে পাস করে না। কোল্ড এয়ারটা কোল্ড এয়ারের জায়গাতেই থাকে, কিন্তু এক পাশ থেকে আরেক দিকে ধাবিত হয়। আর ওয়ার্ম এয়ারটাও ওয়ার্ম এয়ারের জায়গাতেই, এই ওয়ার্ম এয়ারের সারফেসেই থাকে, মানে একটাকে আরেকটা ইন্টারসেক্ট করে না।
এবং এই ঘটনার ফলে যে বৃষ্টিপাতটা হয় সেটা হচ্ছে অকুলেটেড ফ্রন্ট প্রেসিপিটেশন। এটা যেমন ক্রস করে, এটা ক্রস করে, এটা হচ্ছে ক্রস করে না, যার যার জায়গায় থাকে কিন্তু একদিক থেকে আরেক দিকে মুভ করে। ঠিক আছে, এবার আসলে নন ফ্রন্টাল প্রেসিপিটেশন। ইফ লো প্রেশার occurs in an area, air will flow horizontally from the surroundings area, closing the air in the low pressure area to lift the precipitation that result। আছে যদি যেখানে বাতাসের চাপ কম থাকে ওই জায়গাটায় চারদিক থেকে বাতাস এসে ওই জায়গাটার মধ্যে ধাবিত হয়। চারদিক থেকে মানে হাই প্রেসারের বাতাস লো প্রেসারের বাতাসের দিকে আসে চারপাশ থেকে, এবং এই ঘটনার ফলে যে বৃষ্টিপাতটা হয় সেটাকে বলা হয় নন ফ্রন্টাল প্রেসিপিটেশন। এবার আসো কনভেক্টিভ প্রেসিপিটেশন। কনভেক্টিভ প্রেসিপিটেশন হচ্ছে ধরো সমুদ্র থেকে মানে ময়েশ্চার যে এয়ারগুলা, সমুদ্র থেকে ময়েশ্চার যে এয়ারগুলা না, কনভেক্টেড না, caused by the rising of warm lighter air in the colder dense surrounding। আচ্ছা, কনভেক্টিভটা হচ্ছে রাইজিং অফ ওয়ার্ম লাইটার এয়ার ইন দ্য কোল্ডার ডেন্স সারাউন্ডিংস, মানে চারদিকে বাতাসের ঘনত্ব বেশি, তার মাঝখানে চারদিকে বাতাসের ঘনত্ব বেশি, তার মাঝখানে হালকা এবং গরম বাতাস দ্রুত বেগে উপরের দিকে উঠে যাওয়ার ফলে যে বৃষ্টিপাতটা হয় সেটাকে বলা হয় কনভেক্টিভ প্রেসিপিটেশন। অরোগ্রাফিকটা হচ্ছে যে সমুদ্র থেকে যখন ময়েশ্চার সমৃদ্ধ বাতাসগুলা একদিকে ধাবিত হয় এবং একটা পাহাড় বা কোন উঁচু স্থানে ধাক্কা লাগে এবং তার ফলে যে বৃষ্টিপাতটা হয় সেটা হচ্ছে অরোগ্রাফিক প্রেসিপিটেশন। দেখো, মানে সমুদ্র থেকে বাতাস ময়েশ্চার সমৃদ্ধ বাতাস হচ্ছে একদিকে ধাক্কা লাগার ফলে যে বৃষ্টিপাত সেটা হচ্ছে, এটাকে বলা হয় অরোগ্রাফিক প্রেসিপিটেশন। ঠিক আছে, তাহলে টাইপস কিন্তু আমরা করলাম, ফর্ম করলাম প্রেসিপিটেশনের, টাইপস করলাম প্রেসিপিটেশনের। তোমাদের এটাও সেই বইয়ে ভালোভাবে দেওয়া নাই, আছে গুছিয়ে দেওয়া নেই আর কি, আমি এই শীটটা তোমাদের দিয়ে দিই। কথা কি বুঝতে পারছো এই পর্যন্ত? এরপরে আসো। হ্যাঁ বলো। স্যার এগুলোর কোনো নির্দিষ্ট এক্সাম্পল নাই স্যার? এক্সাম্পল গুলো এখানে কি দেওয়া আছে? দেখো তো, এক্সাম্পল দিয়ে বুঝে দিলে একটু ভালো হইতো আর কি স্যার, মনে রাখতে সুবিধা হইতো। এক্সাম্পলটা কিভাবে দেওয়া যায়? বৃষ্টিপাতের আসলে তো ওরকম এক্সাম্পল দেওয়া যায় না, যেমন তুমি বলতে চাচ্ছ যেমন আসলে এটা ওইরকম কোনো এক্সাম্পল হয় না মনে হয়, তাই না? যেমন এই যে এইটার এক্সাম্পল দেওয়া যেতে পারে অরোগ্রাফিকটা, যেমন ধরো হিমালয়ের পাশে যে বৃষ্টিপাত গুলো যেগুলো হয় তার ম্যাক্সিমাম হচ্ছে অরোগ্রাফিক। ঠিক আছে, এখন আমাদের কখনো বৃষ্টিপাত হয় যেমন ধরো যখন খুব নিম্নচাপ চলে, যখন পত্রিকায় আমরা নিউজে টেলিভিশনে দেখি নিম্নচাপ গুলো হচ্ছে যেমন কনভেক্টিভ যেটা, যে চারদিকে ইয়া থাকে, মাঝখানের একটা বাতাসের সমুদ্রের হ্যাঁ এরকম আর কি। ঠিক আছে, একটু মনে রাখার চেষ্টা করো এগুলো, যেহেতু একটু জানা উচিত আর কি আমাদের। জি স্যার। তাহলে আমরা ফর্ম করলাম, টাইপস করলাম, এবার আসো মেজারমেন্ট। প্রেসিপিটেশন আমরা কিভাবে মেজার করব? দুই ধরনের রেইনবোস আছে, আমরা ইউজ করবো কি রেইনবোস, দুই ধরনের রেইনবোস, একটা হচ্ছে রেকর্ডিং, একটা হচ্ছে নন রেকর্ডিং। একটা হচ্ছে নন রেকর্ডিং। রেকর্ডিং কি আর নন রেকর্ডিং কি দেখে সেটা তোমাদের বইও আছে, বইটা দেখাই না, এরপরে বইও আছে। মেজারমেন্ট, প্রেসিপিটেশনের মেজারমেন্ট। প্রথমটা হচ্ছে রেইনফল। বুঝে, প্রেসিপিটেশন কিন্তু বিভিন্ন রকমের হয়। প্রেসিপিটেশনের মেজারমেন্ট প্রথমে রেইনফল হচ্ছে রেকর্ডিং এবং নন রেকর্ডিং রেইনবোস, এবং হচ্ছে নন রেকর্ডিং রেইনবোস এবং হচ্ছে রেকর্ডিং রেইনবোস। দেখো নন রেকর্ডিং রেইনবোস গুলা কি? নন রেকর্ডিং রেইনবোস গুলা হচ্ছে কথার কথা, তুমি দিলা একটা বৃষ্টি হচ্ছে, তুমি একটা ওপেন স্পেসে একটা দিলা, একটা যেকোনো একটা গামলা বা যেকোনো একটা বল বা যেকোনো একটা কিছু রাখলা, যেমন ধর যে এই জিনিসটাই তুমি রাখলা, এটা কি বলে ফানেল বলে, তাই না? এই যে এটাকে ফানেল বলে, এটাকে ফানেল রাখলা। আচ্ছা কেটে আবার দেওয়া লাগবে। হ্যাঁ আচ্ছা।
এখন দেখা যাচ্ছে? জি স্যার। দেখো যেমন ধরো যে এটা হচ্ছে ফানেল, হ্যাঁ, এটা হচ্ছে ফানেলটা, ফানেলের মাথাটা আর কি এটা, আর নিচে হচ্ছে একটা বটল, কালেক্টিং বটল। এখন তুমি ধরো এই ফানেলটার ডায়াটা হচ্ছে 127 মিলিমিটার। এখন তুমি 1 ঘন্টা যাবত বৃষ্টিপাত হয়েছে, 1 ঘন্টা, 1 ঘন্টায় এটা কত মিলিমিটার পর্যন্ত হাইট, মানে পানি পানি এখানে কত মিলিমিটার পর্যন্ত পানি জমছে, এটা তুমি মানে বাইরের স্কেল দিয়ে মেজার করবা। এটাকে বলা হয় নন রেকর্ডিং। এটাকে বলা হয় নন রেকর্ডিং রেইনবোস। ঠিক আছে, আরেকটা হচ্ছে রেকর্ডিং রেইনবোস। এগুলো কিন্তু ডিটেলস তোমরা একটু পড়বা, যেগুলো ডিটেলস গুলো পড়বা। তারপরে তোমার ওই যে ফর সাইটিং, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা তোমাদের আমি স্কিপ করে দিয়েছিলাম। ফর সাইটিং এ রেইনবোস ফলোইং কনসিডারেশন আর ইম্পর্টেন্ট। মানে তুমি একটা রেইনবোস স্থাপন করার জন্য কোন সাইটটাকে সিলেক্ট করবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো একটু তাহলে একটু ভুলে যাই না যেহেতু আসছে। The ground must be level and in the open and the instrument must present at horizontal catch surface. মানে লেভেল হইতে হবে আর ওপেন স্পেস হইতে হবে। তুমি যদি রেইনবো বসাইলে উপরের ছাদ দিয়ে দিলে তাহলে তো আর বৃষ্টি হবে না, তাই না? বৃষ্টিপাত তো সেখানে যাইতে পারবে না। তাহলে গ্রাউন্ড মাস্ট বি লেভেল এন্ড ইন দ্য ওপেন এন্ড দ্য ইনস্ট্রুমেন্ট মাস্ট প্রেজেন্ট এ হরিজন্টাল catch surface. The gauze must be set as near the ground as possible to reduce উইন্ড ইফেক্ট। দেখো ওই রেন গজটা যথাসম্ভব মাটির সাথে সংস্পর্শে রাখতে হবে যাতে উইন্ড ইফেক্টটা অ্যাভয়েড করা যায়। The instrument must be surrounded by an open fenced area at least 5.5 millimeter into 5.5 millimeter, মানে 5.5 মিলিমিটার বাই 5.5 মিটার, মিলিমিটার কিন্তু মিটার, 5.5 মিটার বাই 5.5 মিটার একটা ওপেন স্পেস থাকতে হবে। Then 30 meter or twice the height of the obstruction. No object should be nearer to the instrument that 30 মিটারের মধ্যে কোনো অবজেক্ট থাকতে পারবে না। মানে এটা বৃষ্টিপাত যেমন ধরো গাছের নিচে দিলে তাহলে তো হইলো না, তাই না? সঠিক বৃষ্টিপাতের ইয়েটা তো তুমি পাবা না। অথবা ওই যে যে ইয়ার হাইট তার ধরো রেইনগজের যে হাইট তার না অবস্ট্রাকশনের যে হাইট তার দ্বিগুণ এরিয়া জুড়ে এই অবস্ট্রাকশন থাকতে পারবে না আর কি। ঠিক আছে, নন রেকর্ডিং, রেকর্ডিং আছে। নন রেকর্ডিং তো বললাম, এবার হচ্ছে রেকর্ডিং। রেকর্ডিং এর না কতগুলো টাইপ আছে, সেটা হচ্ছে টিপিং বাকেট টাইপ, তারপরে ওয়েট বাকেট টাইপ, তারপর হচ্ছে ন্যাচারাল সাইফন টাইপ, তারপর হচ্ছে টেলিমেট্রিক রেইনবোস। হ্যাঁ, টেলিমেট্রিক কটা হলো? 4টে হলো, তাই না? একটা হচ্ছে টিপিং বাকেট টাইপ, 2 নাম্বারটা হচ্ছে ওয়েটিং বাকেট টাইপ, 3 নাম্বারটা হচ্ছে ন্যাচারাল সাইফন টাইপ, আর 4 নাম্বারটা হচ্ছে টেলিমেট্রিক রেইনবোস। দেখো এই জিনিসগুলোর ব্যাপারে আমি সবগুলো একটা ওভারঅল কথা বলি, কারণ সবগুলোর বর্ণনা আমি দিতে গেলে অনেক সময় নিয়ে যাবে। এগুলো হচ্ছে এক একটা আপডেট টেকনোলজি। আমি তোমাদের এতক্ষণ যেটা বলছি নন রেকর্ডিং রেইনবোস, এটা কিন্তু কোনো টেকনোলজি মানে খুব লো ইয়ার টেকনোলজি, মানে এটা খুব হাই টেকনোলজি। যেমন তুমি ধরো 1 ঘন্টা টাইম ধরলা, ঘড়ির টাইম ধরে 1 ঘন্টা আনার পরে তুমি ওই স্কেল দিয়ে ওটা মেজার করলা, ওইখানে কিন্তু তোমার এরর থাকে বেশি। নন রেকর্ডিং এ অনেক বেশি এরর থাকে। কিন্তু তুমি যখন এগুলাতে যাবা তখন এগুলাতে অটোমেটিক্যালি দাগ কাটা থাকে, মানে এক একটা এক এক টেকনোলজি। টিপিং বাকেট টাইপের একটা টেকনোলজি থাকে যেখানে তুমি অটোমেটিক্যালি প্রেসিপিটেশনের পরিমাপ বা ইন্টেন্সিটিটা পেয়ে যাচ্ছ। ওয়েটিং বাকেটের আবার আলাদা টেকনোলজি, ন্যাচারাল সাইফন টাইপের আবার আলাদা টেকনোলজি, তারপর হচ্ছে টেলিমেট্রিং এর আবার আলাদা টেকনোলজি। এগুলো হচ্ছে এক একটা না এক এক সময় ইউজ হইতো, পরে এগুলো আস্তে আস্তে আপডেট। তোমরা এগুলো ডিটেলস দিবা, টিপিং বাকেট টাইপ, ওয়েটিং, ন্যাচারাল সাইফন টাইপ, আর হচ্ছে টেলিমেট্রিক রেইনবোস। এগুলো তোমরা একটু ডিটেলস পড়ে নিবে। এক একটা এগুলা আসতে পারে পরীক্ষা, মাঝে মাঝে আসে আবার নাও আসতে পারে। ঠিক আছে, তারপরে আসো এই চ্যাপ্টারের মধ্যে স্নো গজ দরকার নাই, ব্রেন গজ নেটওয়ার্ক দরকার নাই, ডাটা। এই যে ডাটা, প্রেসিপিটেশন অফ ডাটা, মানে প্রেসিপিটেশনের ডাটা গুলো তুমি কালেক্ট করলা এবং কিভাবে কালেক্ট। তোমাদের আগেই বলছিলাম যে যারা হায়ার স্টাডিজ করো, রিসার্চ করো, তাদের এই জিনিসগুলো খুব কাজে দেয়, কারণ বিভিন্ন রকম ডাটা অ্যানালাইসিস নিয়ে এগুলো হচ্ছে কাজ, অনেকটা তোমার ওই যে স্ট্যাটিস্টিক্স এর কাছাকাছি আর কি। ঠিক আছে,
তো এটা একটু পরে যাই আমরা, এটা বাদ দেওয়া ঠিক হবে না, এটা একটু পরে যাই। Adequacy of rain gauge station. Adequacy of rain gauge station. If there are already some rain gauge station in a catchment, the optimal number of stations that should exist to have an assigned percentages of errors in the estimation of mean rainfall is obtained by statistical analysis is এটা একটা সূত্র। দেখো adequacy of rain gauge মানে হচ্ছে তুমি ধরো সিলেট টিলাগড় এলাকাটার কথাই ধরো, টিলাগড় এলাকাটায় আছে ধরো 10টা রেন গেজ আছে, 10টা স্টেশন আছে, তুমি 10টা স্টেশনকে একসাথে কোলাবোরেট করো, কোলাবোরেট করার পরে তুমি দেখো যে না এরর হচ্ছে 3%, কিন্তু তোমাকে এরর 3% না, তোমাকে দেখাইতে হবে এরর 2%, এরকম একুরেট তোমার ডাটা লাগবে। সেই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে, রেন গেজের পরিমাণটা বাড়াইতে হবে, তাই না? যত বেশি রেন গেজ দিবা ডাটা তত একুরেট আসবে, তাই না? ধরো আমি এইখানে একটা রেন গেজ দিলাম, এই সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের বয়েজ একটা হোস্টেল, ধরো মুক্তিযোদ্ধা হলের উপর একটা রেন গেজ দিলাম, সিভিল ডিপার্টমেন্টের উপর একটা দিলাম, আর হচ্ছে ধরো লেডিস হলের উপর একটা দিলাম, তিনটা রেন গেজ। এমনও তো হইতে পারে যে বয়েজ হোস্টেলের এখানে হচ্ছে বৃষ্টিপাত বেশি হচ্ছে, ওই ইয়াতে সিভিল ডিপার্টমেন্টে কম হচ্ছে, তারপরে লেডিস হলে বেশি হচ্ছে। সেক্ষেত্রে আমার সবচেয়ে একুরেট ডাটা কিভাবে হবে, যদি আমি এইটুকুনের মধ্যে আরো 3টা 4টা রেন গেজ বসাইতে পারতাম, তাইলে আমার হচ্ছে আরো বেশি একুরেট পাইতাম, বেশি একুরেসি পাইতাম। এখন তোমাকে একটা জায়গার এররের, একটা সিগনিফিকেন্ট এররের মধ্যে তোমাকে অপটিমাল রেন গেজ স্টেশনটা বের করার সূত্রটা হচ্ছে এটা, n equal to cv by error divided by whole square। n হচ্ছে অপটিমাল নাম্বার অফ স্টেশন, মানে যে কটা স্টেশন আমার দরকার, আর নিচের এই এপসাইলন হচ্ছে মানে কত পার্সেন্ট এরর তুমি অ্যালাউ করবা আর কি, মানে যেমন 2% এরর অ্যালাউ করলাম, হ্যাঁ 2% এরর হলে অসুবিধা নেই, এটা হচ্ছে allowable degree of error in the estimation of the mean rainfall, আর সিবি হচ্ছে coefficient of variation of the rainfall values existing and station। এই সিবিটার একটা সূত্র আছে, সিবিটার সূত্র হচ্ছে এই 100 into sigma m minus 1 divided by p bar। এখন এই সিগমা m minus 1 এটার একটা আলাদা সূত্র আছে, pi minus p bar whole square divided by m minus 1, এটা হচ্ছে, এটাকে বলা হয় স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তোমরা যারা স্ট্যাটিস্টিক্সে আছো কোর্স করছো এরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ব্যাপারটা হয়তো বুঝতে পারো। আর pi হচ্ছে প্রেসিপিটেশন ম্যাগনিটিউড ইন দা, ধরো 10টা হইলে দশম স্টেশনের প্রেসিপিটেশনের ম্যাগনিটিউড, প্রেসিপিটেশনের ভ্যালুটা আর কি, ম্যাগনিটিউড মানে হচ্ছে ভ্যালু, আর পি বার মানে হচ্ছে মিন প্রেসিপিটেশন, 10টা হলে 10 ডিভাইডেড বাই 2, 10টার সবগুলোর ম্যাগনিটিউড যোগফল ডিভাইডেড বাই 10, ঠিক আছে? তো এই পি বার পাইলাম, সিগমা মাইনাস 1 পাইলাম স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, পি আই পাইলাম, পি বার পাইলাম, সেখান থেকে আমি সিভি পাবো, সিভি পাওয়ার পরে আমি এখানে বসানোর পরে আমি টোটাল অপটিমাল নাম্বারটা পাবো। এখন ধরো এখানে আমার আসছে ভ্যালু 12, আমার আছে 10টা স্টেশন, তাহলে আমার অ্যান্সারটা কত হবে 2, মানে আমার আরো 2টা এক্সট্রা স্টেশন বসাইতে হবে। এই ব্যাপারটা বুঝতে পারছো? দেখো একটা এক্সাম্পল করি আমরা, 2.1। A catchment has 6 rain gauge station in a year. The annual rainfall recorded by the rain gauge as follows। এই নিচের যে ডাটাটা দেওয়া আছে দেখো, এ বি সি ডি ই এফ এই 6টা স্টেশন আছে, আর রেইনফলের ম্যাগনিটিউড দেওয়া আছে 82.6, 102.9, 180.3, 110.3, 98.8 আর 136.7। এটা হচ্ছে রেইনফলের ম্যাগনিটিউড মানে ভ্যালুটা আর কি। যদি আমার 10% এরর অ্যালাউ হয়, ওই যে এপসাইলনের মান হচ্ছে 10, তাই না? এই যে এখানে 10% এর এরর যদি এস্টিমেট দা মিন রেইনফল, প্রথমে বের করতে হবে মিন রেইনফল মানে পি বার, প্রথমে আমাকে বের করতে হবে পি বার, ক্যালকুলেট দা অপটিমাম নাম্বার অফ স্টেশন ইন দা ক্যাচমেন্ট, তারপর আমাকে বের করতে হবে যে কয়টা স্টেশন লাগবে। তাহলে প্রথমে বের করতে হবে মিন রেইনফল, পরে বের করতে হবে অপটিমাম নাম্বার অফ স্টেশন, ঠিক আছে? দেখো সলিউশনটা দেখো, ওর স্টেশন কটা ছিল 6টা, স্টেশন কটা ছিল 6, আর পি বার হচ্ছে 118। আমি এটা কিভাবে পাইছি বলো তো কেউ একজন? এই সবগুলো যোগ কইরা
6 দিয়ে 6 ভাগ। দিয়ে ভাগ করছি, ওকে 118 পাইছি। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পাইছি 35। এটা কিভাবে পাইছি? এখানে সূত্র আছে, দেখো এই যে সূত্র pi মাইনাস পি বার হোল স্কয়ার ডিভাইড বাই m মাইনাস 1, এই সূত্রটা দিয়ে আমি পাইছি এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মান। আর এপসাইলনের মান তো 10 দেওয়াই আছে, ওই যে বললাই যে এখানে 10, তাহলে সূত্রটা বসাই দিব, সিবি এর মান পেয়ে যাব, এন এর মান পেয়ে যাব। দেখো কঠিন কিনা। এখন অ্যান্সার আসছে আমার 9। The optimal number of station for the catchment is 9, hence the 3 more addition। আশা করা 6টা, তাই না? কটা আছে? 6টা। আমার এখানে ভ্যালু আসছে 9, তাহলে আমার অ্যান্সারটা কি হবে? এডিশনাল 3 more additional station are needed, আরো 3টা স্টেশন এখানে দরকার। ঠিক আছে, খুব বেশি কঠিন না স্যার, স্যার একটা কোশ্চেন। বুঝতে পারছো? জি স্যার। স্যার এভাবে কি আসতে পারে যে এক্সট্রা 3টা লাগবে, ওইগুলোর আবার ম্যাগনিটিউড বের করা লাগবে? না, ওগুলা ম্যাগনিটিউড তুমি কিভাবে বের করবে? ওগুলা বসানোর পরে এখানে এগুলো তো ভ্যালু আমরা পাইছি হচ্ছে ওই যে ওই মেশিন থেকে, গস থেকে ভ্যালুটা পাইছি, যে ভ্যালুগুলো আমি মেশিন থেকে পাইছি, অসুবিধা নেই, এটা বসানো লাগবে না, ওরকম আসবে না। এবার হচ্ছে মিসিং ডাটা, এস্টিমেশন অফ মিসিং ডাটা। অনেক সময় হয় না যে 10টা স্টেশন আছে, একটা স্টেশন হঠাৎ করে ঝড়ের কবলে পড়ে ওটা উড়ে চলে গেছে, 9টা স্টেশন আছে। এখন 10টা স্টেশনের মধ্যে 9টা স্টেশনের ডাটা তুমি পাইছো, কিন্তু ধরো 8 নাম্বার স্টেশনটা ডাটাটা তুমি পাও নাই। এখন ওই ডাটাটা তো আমার মিসিং, তাই না? এই মিসিং হলে ওই ডাটাটা আমরা কিভাবে কোলাবোরেট করবো? এটা হচ্ছে এস্টিমেশন অফ মিসিং ডাটা। এটা কি দরকার না বলো? কখনো রিসার্চের সময় দেখবা অনেক সময় অনেক হঠাৎ করে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল পর্যন্ত পাইছো, মে মাসে ডাটা তোমার কাছে নাই, পাও নাই, বা ওটা মে মাসে ওইটা গন্ডগোল হয়েছিল, ওই সময় ওই দেশে খুব ঝামেলা হয়েছিল, তুমি ডাটা আনতে পারবে। এই তখন হচ্ছে এই মিসিং ডাটাটা এস্টিমেট করতে হয়। ঠিক আছে, এস্টিমেট হচ্ছে আমরা বরং একটা কাজ করি, বরং সরাসরি অঙ্কতে চলে যাই, তাহলে আরো মনে হয় তোমাদের জন্য ইজি হবে জিনিসটা। The normal annual rainfall at station A, B, C, D, 4টা স্টেশন, এটা বেসিন আর 80.97, 80.97, 67.59, 76.28 and 92.01 সেন্টিমিটার রেসপেক্টিভলি। এর হচ্ছে 80.97, D এর হচ্ছে 92.01। In the year 1975, the station D was inoperative, and the station ABC recorded annual precipitation of 91, 72, 73। ব্যাপারটা বুঝো, 1975 সালে এই ডি ডাটা দেয় নাই। ডি এর কোনটা ছিল? এই যে এটা 1975 সালে ডাটা দেয় নাই, কিন্তু এমনি তোমার অ্যানুয়াল রেইনফলের ডাটা দেওয়া আছে, প্রতি বছর যেটা হয় সেটা দেওয়া আছে, বাট একটা বছরের ডাটা নাই। ঠিক আছে, সেটা হচ্ছে 1975 সালে, বাট ওই বছর বাকি 3টা ডাটা কিন্তু আছে, সেক্ষেত্রে আমার বের করতে হবে ওই বছর 1975 সালে ডি এর মিসিং ডাটাটা কোথায়, এটা আমার বের করতে হবে। তাহলে পিডি মানে প্রেসিপিটেশন ইন ডি, এই সূত্রটা হচ্ছে এই nx ডিভাইডেড বাই n। nx মানে কি? nx মানে হচ্ছে তোমার নরমাল অ্যানুয়াল রেইনফল, ওই স্টেশনের নরমাল অ্যানুয়াল রেইনফল। আবার বলি, ওই স্টেশনের নরমাল অ্যানুয়াল রেইনফল মানে হচ্ছে যেমন এই ডি এর নরমাল অ্যানুয়াল রেইনফল কত? ডি এর নরমাল অ্যানুয়াল রেইনফল হচ্ছে 92.01। ঠিক আছে, আর ডিভাইডেড বাই এম, এম হচ্ছে ওই স্টেশনটা বাদ দিলে বাকি স্টেশনের সংখ্যা, ওই স্টেশনটা বাদ দিলে বাকি স্টেশনের সংখ্যা 3, 4টা ছিল, ডি বাদ দিলে 3টা হয় 3 ইনটু, এইখানে একটু ঝামেলা আছে, তোমরা এখানে প্রতিবার স্টুডেন্টের কাছে লাগে, এটা পরীক্ষা আসে আর তোমরা খালি পেঁচাও, সেটা হচ্ছে উপরে কোনটা থাকবে নিচে কোনটা থাকবে। উপরে হচ্ছে এর 1975 সালের ডাটা, আর নিচে হচ্ছে অ্যানুয়াল নরমাল। বি এর 1975 সালের ডাটা, নিচে হচ্ছে অ্যানুয়াল নরমাল, আর এখানে সি এর 1975 সালের ডাটা, নিচে হচ্ছে অ্যানুয়াল নরমাল। কথা কি বুঝতে পারছো? এই সবগুলোর সাম করার পরে যা হয় অ্যান্সার সেটা হচ্ছে ওই বছর এই 1975 সালে ডি এর স্টেশনের রেইনফলের ডাটা হচ্ছে 99.47 সেন্টিমিটার। বুঝতে পারছো অঙ্কটা?
ছোট অঙ্ক, মজার আর কি, বুঝতে পারছো কিনা দেখো। তাহলে আজকে আমি এই পর্যন্তই রাখি ক্লাস, আর আমারও এমনি তো লগ আউট করে দিবে। তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে এর মধ্যে বলতে পারো। আচ্ছা ঠিক আছে, যদি প্রশ্ন না থাকে আমরা তাহলে ক্লোজ করে দিই। তোমরা কালকে ক্লাস করো 4টায়।